পৃথিবীর গভীরতর অশোক এখন। লেখক শুভ দত্ত। বর্তমানে তিনি নদিয়া জেলার বেথরহরি কলেজে বাংলা বিষয়ের অধ্যাপক। গল্পটি প্রথম প্রকাশিত হয় 20-3-2020 সালে তারই দ্বারা গঠিত ছোঁয়াচ নামক ফেসবুক পেজে। গল্প পাঠ ও পরিচালনায় টিম একেডি চ্যানেল, সহযোগিতায় প্রগতি বণিক। পৃথিবীর গভীরতর অশোক এখন। প্রায় বছর দুয়েক হবে নারকেল গাছগুলো ঝোড়া হয়নি। শুকনো পাতা আর খুলে উঠোনটা খুব নোংরা হয়। ভয় ঝুনো নারকেলগুলোকে নিয়ে। মাঝে মধ্যেই দুপদাপ করে পড়ে। তাই কলপারে কখনো ছেঁড়া মশারি, বাতিল ত্রিপল টাঙিয়ে রাখতে হয়। কখন বিপদ ঘটে যায় বলা তো যায় না, কিন্তু সেগুলো যে খুব ভরসা যোগায় এমনটা নয়। ওই একটা বুকের বল। সামনে আবার কালবৈশাখী মাস, তাই লোক লাগিয়ে গাছ জোড়া হচ্ছিল। রবিবারের সকাল, চেয়ারে চায়ের কাপ হাতে নিয়ে গাছ ঝোড়া দেখছি। এখন গাছ ঝুড়তে অনেক নেয়, লোকই পাওয়া যায় না। বাইরে নাকি অনেক পয়সা, তা এখানেও কম কি? 6টা গাছে 2000 চেয়েছিল, শেষমেশ 1700-তে রপা হলো। নারকেল ডাব ডেগো আমার। ওরা নারকেল নিতে চেয়েছিল 7টা করে, দিইনি। বাজারে 25-30 টাকায় কিনতে হয়, বেচতে গেলে দাম নেই। তবে আমাদের গাছের নারকেলগুলো বেশ ভালো, যেমন সাজ তেমনি মিষ্টি। 15-20 টাকায় বেচা যায়। সনাতনদা পাশেই বসেছিল, চা খেয়ে বিড়ি ধরিয়েছে। কিছু কাঠি নেবে সকালে এসেই বলেছে। তা নিজ্ঞে, যা ডেগো হয়েছে 5 বছরের ঝাঁটা হবে। অত চাচবে কে? গাছ জোড়া হলে ও পরিষ্কারে হাত দেবে। প্রতি মাসেই ও আসে, বাড়ির নালিটা কাটতে হয়, বাগান পরিষ্কার করে, 2-একটা গাছও লাগিয়ে নিই। সনাতনদার বয়স এই 56-57 হবে। রোগা ছিপছিপে শরীর, কাঁচা পাকা কোকড়া চুল। খাটতে পারে লোকটা, কিন্তু বড্ড আত্মভোলা। বিড়ি ধরালেই ঘন্টা কাবার। গুনগুন করে কি যেন গাইবে, আর নীল আকাশের দিকে পিটপিট করে চেয়ে থাকবে। আমার মা আবার এইসব একদম সহ্য করতে পারে না। রান্না করতে করতে খুন্তি হাতে উঠে এসে বলে, সনাতনদা, আচ্ছা বেয়াক্কেল লোক তো তুমি। একবেলার কাজে কি 3 দিন লাগাবে? কলপার পরিষ্কার না হলে ছেলে পিলে চানে নামবে কখন? ব্যাস, এতক্ষণ যা হচ্ছে হবে ছিল তা ঘন্টা 2-এর মধ্যে কমপ্লিট। আজকেও মাকে বেরোতে হলো, একবার নয় 3-3 বার। সনাতনদার কাজ না হলে আমার স্নান খাওয়া দাওয়া হবে না। শুকনো পোকায় খাওয়া নারকেল ডেগো ভাঙা পাতাগুলো তুলে নিয়ে রাখা হবে পাঁচিলের কোণে আগুন দেওয়ার জন্য। আর আগুন নেভানোর কাজটা আমার। চৈত্রের শেষ, মাঝে মাঝে উদাম দমকা হওয়া মন পুড়িয়ে দিয়ে যায়, কিন্তু মন পোড়া আর ঘর পোড়া তো এক জিনিস না। কাজেই ও কাজটা উদাসী সনাতনের হাতে ছাড়া যায় না। একটা ডায়ে আগুন লাগিয়ে আর একটা ডাই করা হচ্ছে। আমি ততক্ষণে ঘরে খাওয়ার নারকেলগুলো তুলে রেখে বিক্রির নারকেলগুলো বস্তায় পুরে ফেলছি। এখন সিজন চেঞ্জের হাওয়া। সকাল থেকে আমারও কম খাটনি হয়নি। ঘেমে নিয়ে একসা হয়ে আছি। এখন গায়ে জল ঢাললে ভুগতে হবে, তাই বারান্দায় বসে একটু জিরিয়ে নিচ্ছি। গাছগুলোকে এখন অনেক সতেজ লাগছে। চুলে কলপ করলে বিমল কাকুকে যেমন বিমলদা বলে মনে হয়, অনেকটা সেই রকম। শুকনো ডাল ছেটে দেওয়ায় সবুজটা অনেক বেশি নজরে পড়ছে। তিরতির করে পাতাগুলো হাওয়ায় দুলছে। চেরা পাতার ফাঁক গলে ঝিরিঝিরে রোদ এসে পড়েছে বারান্দায়। আকাশটা প্রথম সকালের মতন আর নীল নয়। কাঁচা পাকা পাতার ধোয়া গল গল করে আকাশে উঠে যাচ্ছে। আকাশের রং এখন মরা পাঙাশ মাছের চোখের মতন সাদা ঘোলাটে। চিন্তার ভাঁজ পড়ল।
এতক্ষণে দ্বিতীয় ডাইটাও যে ধরিয়ে দেওয়ার কথা। সনাতনদা আবার কি বিড়ি ফুঁকতে বসলো। বারান্দা থেকে উঠে নামতে সনাতনদা হুড়মুড় করে বাইরে চলে গেল। দ্বিতীয় ডাইটা চারিদিকে ছড়ানো ছিটানো। বেলা 2টো বাজে। রোদের তেজ গা জ্বালিয়ে দিচ্ছে। পাতাগুলো ওইভাবে ছড়ানো ছিটানো দেখে মাথাটা কেমন দুম করে জ্বলে গেল। বাইরেও কাজ ছিল, পাঁচিলের গায়ে ঘাসগুলো অনেকদিন কাটা হয়নি। সকালে এসে সনাতনদাকে ওই কাজটাই প্রথমে করতে হয়েছে। আমার ইচ্ছে ছিল পেয়ারা গাছটাও কাটিয়ে নেওয়া। পেয়ারাগুলো জন্মের অখাদ্য, বীজে ভর্তি, কোনো স্বাদরস নেই। হন্তদন্ত হয়ে ফিরে এলো সনাতনদা। আমি কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করতে যাব, ও নিজেই বলল, সনাতনদার ওই একটা দোষ হয়েছে। ওর কথা এমনিতেই নাকি, ও সেটা জানে, তাই কথা বলে আস্তে। তারপর গত কয়েক মাস হলো বাড়ির কলের আকাশে ভেঙে হাতল ওর সামনের 3টে দাঁত উড়িয়ে দিয়েছে। এখন ওর অর্ধেকের বেশি কথা বোঝাই দেয়। তবে ও যা বলল তার অর্থ সংক্ষেপ করলে এটাই দাঁড়ায় যে হেসুটা ও খুঁজে পাচ্ছে না। সনাতনদার মতো মানুষের কাছে ওই হেসুর মূল্য অনেক। ওর জীবিকা, উপার্জনের একমাত্র সম্বল। প্রায় 1.5 হাত লম্বা হেসুর চকচকে দুটি দেখলে বোঝা যায় ওটার কত প্রিয়, কত যত্নের। ও বিড়বিড় করে কি যেন বলছিল, মাথা চুলকাচ্ছিল, কিন্তু এক জায়গায় দাঁড়াচ্ছিল না। আমি আবার বাইরে দেখতে পাঠালাম ভালো করে। স্পষ্টই বোঝা যাচ্ছিল ওর মাথাটা বিগড়েছে। ঝকঝকে তকতকে বাগান, অত বড় হেসো বাগানে থাকলে কারো নজর এড়ায় না। যারা গাছ কাটতে এসেছিল তারা বেরিয়ে গেছে সকাল 8টায়। তারপর ডেগো থেকে পাতা ছাড়াতে আমি নিজেই দেখেছি। বাইরে যা কাজ ছিল তা গাছ ঝরার আগেই, কাজেই বাইরে থাকা প্রায় অসম্ভব। তাহলে বাকি থাকে। হঠাৎ বাইরে থেকে ঢুকেই সনাতনদা আগুন লাগানো ডাইয়ের দিকে ছুটে গেল। কিন্তু আগুন তখনও নেভেনি। দেখে দেখে আগুন ভেতরে ধরে আছে, সেটা উত্তাপ থেকে টের পাওয়া যাচ্ছে। সনাতনদাকে জল আনতে বলে আমি বাঁশের লাঠি নিয়ে ছাই সরাতে লেগে গেলাম। যা ভাবা তাই, কাস্তের মতো বাঁকা হেসোটা আগুনের ছাইয়ে কালো কুচ্ছিত হয়ে পড়ে আছে। ভেবেছিলাম সনাতনদা কিছু টাকা চাইবে। কাঠের বাট পুড়ে একেবারে কাঠ কয়লা হয়ে গেছে, নড়বড় করছে। ও দিয়ে কাজ হয় না। সনাতনদা কিন্তু কিছুই চাইল না, গুনেও দেখল না একবার কত টাকা দিলাম। সামান্য হেসোর জন্য এত বিমূঢ় হবে আমি বুঝতে পারিনি। যে দীপ্তি ওর চোখে এতদিন দেখে এসেছি, যে হাসি মুখটা চেনা, তা এখন মরা পাঙ্গাস মাছের সাদা ঘোলাটে চোখের মতো লাগছিল। শতাব্দীর অভিশাপ আবার পৃথিবীর বুকে নামলো এই বছরে। মহামারী আমরা ইতিহাসে পড়েছি। সেই পৈশাচিক নরকে ঘটনা সাক্ষী হয়ে শ্মশানে পড়তে হাঁটতে হবে, তা কল্পনা তো ভাবেনি। চীনের উহাং প্রদেশ ছাড়খাড় করে ইতালিকে মহাশাসনে পরিণত করেছে করোনা। ইউরোপ এখন প্রতি মুহূর্তে মৃত্যুর প্রহর গুনছে। মেঘনাদের সাথে যুদ্ধের জন্য যে ব্রতের প্রয়োজন, আমরা তা পালন করিনি কোনো কালেই। তাই পেটে কিল মেরে লকডাউন হয়ে পড়ে আছি ঘরের কোণে। অনেকটা পোড়া মাটি নীতি। লকডাউনের আজ 7ম দিন। ফেসবুক হোয়াটসঅ্যাপ জুড়ে ক্লান্তি, অবসাদ আর কুসংস্কারাচ্ছন্নতা দেখে ঘৃণা ধরে গেছে। পেপার বন্ধ করতে হয়েছে মায়ের জিরিবিরিতে। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সব এখন ব্রাত্য। বাইরের লোক বলতে ওই এক দুধওয়ালা, তা ওকে নিয়েও কম ঝামেলা পোয়াতে হয়নি। অবশেষে বাবাকে বলতে হলো, তাহলে তো চাল ডাল তেল নুনে বন্ধ করতে হয়। আমার বোনকেও মাকে বোঝাতে হলো। আরে ভালো করে ফুটিয়ে নিলে ভাইরাস থাকে না। অতএব অস্পৃশ্য মরমে মরে যাওয়া মুখ নিয়ে অবশেষে দুধ এলো ঘরে। করোনা আমাদের একটা জিনিস শিখিয়ে গেল, কুসংস্কারকে কুসংস্কার বলাটাও এক ধরনের কুসংস্কার। ছোটবেলায় যখন মাঠঘাট মারিয়ে হাতে পায়ে এক গাদা ধুলো মেখে সন্ধ্যার নিয়ন আলোয় বাড়ি ফিরতাম, ঠাকুমাকে কতবার বলতে শুনেছি, যত সব উচ্ছুগের দল, জামা কাপড় ছেড়ে ঘরে ঢোকা হয় না না। এখন নিতান্ত প্রয়োজনে বাইরে গেলে গঙ্গা স্নান করতে যা বাকি থাকছে। মা পারলে তো টাকাগুলো একবার কেচে নেয়। নেহাত টাকা, তা রোদে ভেজে নেওয়া ছাড়া উপায় কি?
দুধওয়ালা চলে গেছে কোন সকালে, বাজারে যা আসার তা এসে গেছে। অতএব গেটেও তালা পড়েছে সকাল সকাল। এখন শুধুই অবসর। এই বদ্ধ জীবনের একটাই মুক্তি, সামনের আকাশটা। সকাল থেকে সন্ধে কত রং, কত ঢং। তবে শরতের আকাশের মতো অত রূপ নেই, আছে চোখ ধাঁধানো জৌলুস। কড়া নাড়ার আওয়াজে চমক ভাঙল। ঘড়িতে সকাল 8:30। অবাক হলাম, কিন্তু তার থেকেও বেশি হলো কৌতূহল। গত 7 দিনে এই প্রথম। দরজা খুলে দেখি সনাতন দা গামছাটাকে মাস্কের মতো করে জড়িয়ে দাঁড়িয়ে আছে একগাল হাসি নিয়ে। আমি জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার সনাতন দা, করোনা দিতে এলে নাকি? বলেই হেসে ফেললাম। সনাতন দা মুখ থেকে গামছা সরালো। আমিও দুপা পেঁচিয়ে আসলাম। অমায়িক হেসে বলল, মাস তো হয়ে গেল, বাগান পরিষ্কার করবা না নাকি? বাগান প্রতি মাসেই পরিষ্কার করা হয়, সনাতন দাই করে। কিন্তু এখন বাপ বেটা অফুরন্ত সময়, আর বাগানে সময় কাটেও ভালো। কাজেই সনাতন দাকে সে কথা বলা হলো। সনাতন দা একটু দমে গেল, কিন্তু সাথে সাথেই আবার হাসি ফিরিয়ে এনে বলল, আর নালা কাটতে পারি না সেটা সনাতন দা জানতো। একটা বড় লাঠি দিয়ে গেন খুঁচিয়ে কোনো রকম কাজ চলছিল। নালা কাটার জন্যই বিশেষ করে সনাতন দাকে ডাকা হতো, না হলে বাগানের কাজ আর কতটুকু। কিন্তু মুশকিল হলো নালাটা বাড়ির পেছনে। সনাতন দাকে যেতে হলে ঘরের ভেতর দিয়ে যেতে হয়। তাছাড়া সনাতন দা কোথায় না কোথায় যাচ্ছে, এই মুহূর্তে ঘরে ঢোকানো চলে না, কাজে না বলতে হলো। সনাতন দার চোখ ক্রমশ ঘোলা হয়ে আসছিল। মুখে হাসি ছিল, কিন্তু তা দিয়ে যন্ত্রণা চাপতে পারছিল না। শুনেছি চোখ নাকি মনের আয়না, কি জানি হবে হয়তো। সনাতন দা বলল, করোনার আগেই না খেতে পেয়ে মারা যাব তো। হেসে হেসে কথাগুলো বললেও একটা চাপা কান্নার আওয়াজ ক্রমশ স্পষ্ট হয়ে উঠছিল। ভেতর থেকে ঘন ঘন ডাক আসছিল। অতিষ্ঠ হয়ে উঠছিলাম। বললাম, কি আর করা যাবে, তুমি 2 দিন আগে যাবা আর আমি 2 দিন পরে। আজ 7 দিন হলো বাবার দোকান বন্ধ, আমার টিউশন ব্যাচটাও বন্ধ। সবার একই অবস্থা কাকা। বেঁচে থাকার যেখানে দায় সেখানে নালা বাগান পরিষ্কার করে কি আর হবে? কথাটা বলেই আমার অস্বস্তি হতে লাগলো। বারবার মনে হলো, কেন এমন বললাম? তুমি 2 দিন আগে যাবা, আমি 2 দিন পরে। পৃথিবীর কোনো মুক্তির আশা তবে কি শেষ? একটু আগে যে মেঘটাকে ফ্যাকাশে সাদা হয়ে যেতে দেখেছি, আগামীকালই তো আবার তরতাজা যুবকের উন্মুক্ত যৌবনের মতো নীল হয়ে উঠবে। তবে পৃথিবীর এই অসুখ সারবে না কেন? গায়ের লোম এই গরমেও খাড়া হয়ে উঠল। হঠাৎ চমক ভাঙল ওর হাতের হেসোতে। রোদ ছিটকে চোখে পড়ায়। হেসোটা আবার চিপচিপে ধারালো হয়ে উঠেছে, আগের থেকেও বেশি সুন্দর দেখাচ্ছে। কাঠের বাটে লোহার বের পরিয়ে আরো মজবুত হয়েছে। হঠাৎ মনে পড়ল, আগের বারের প্রাপ্যটা কি এবার দেওয়া যায় না? কি জানি, পরে যদি আবার। সনাতন দাকে দাঁড়াতে বলে ঘর থেকে একটা 100 টাকার নোট নিয়ে আসলাম। টাকাটা পাঁচিরের উপরে রেখে বললাম, এটা রাখো, এখন আর আসতে হবে না। বলেই দরজাটা বন্ধ করে দিলাম। বুঝতে পারছিলাম সনাতন দার চোখ এখন আরো ঘোলাটে হয়ে উঠবে। আসন্ন মৃত্যু যন্ত্রণা আর মহামারী নৃশংসতা ওর চোখ ছাপিয়ে বেরিয়ে আসতে চাইবে। তাই ওর চোখে চোখ রাখার সাহস হলো না। আমাদের পুঁজিবাদী সমাজ ব্যবস্থার ধন্যন্তরে যে ত্রিভুজ আঁকা হয়, তা সর্বনিম্ন স্তরে সনাতনদার মতো খেটে খাওয়া লোকেরা স্থান পায়। ধনের বাহক ওরা, আবার ধন্যন্তরের বলিও ওরা। আর আমি, সমস্ত সত্তা একবার মোচড় দিয়ে উঠল। এই ধন্যন্তরের ত্রিভুজে কোন স্তরে আমি? চোখ ঝাপসা হয়ে আসছিল, চেতনা অবলুপ্ত। দাঁড়িয়ে থাকার শক্তি হারিয়ে ফেলেছি ক্রমশ। অগণিত লাশ মারিয়ে আসা কুৎসিত আদলাশগুলো আমার চিন্তা ভাবনার গতি স্তব্ধ করে দিচ্ছে। আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। বেঞ্চের নিচে ছোট নিড়ানি নিয়ে সোজা বাগানে ঢুকে গেলাম। পৃথিবীর গভীরতর অশোক এখন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন।
আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতন বিদায়।